আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অন্যদিকে তাকিয়ে মলিন হাসল শেহজাদ। এই ব্যাপারে মিঠি চাইলে শবনমের পক্ষ হয়ে তাকে কথা শোনাতে পারত, কিন্তু তা না করে উল্টো তার সাপোর্ট করে শবনমকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। একের পর এক প্রশ্নের পিঠে তীক্ষ্ণ বাণ ছুড়ে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। আসলে জীবন সঙ্গী হলে বোধহয় এমনই হওয়া উচিত। ভিতরে সাপে নেউলে সম্পর্ক হলেও কিন্তু সবার সামনে সাপোর্ট করবে, প্রশংসা করবে, কারোর সামনে হেই করে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, এবং হাজার ত্রুটি বিচ্যুতি থাকার পরও সবার সামনে তাকে নিয়ে গর্ববোধ করবে। তার আর মিঠির দাম্পত্য সম্পর্কটা খুব একটা বেশি না হলেও মিঠি তাকে অনেক বোঝে। মনটা ভার হয়ে এলো শেহজাদের। মিঠির জন্য এখনো কিছু করতে পারেনি সে। হাতে গোনা কয়েকটা শাড়ি আর সামান্য গয়না ছাড়া এক ভরি গয়না মিঠিকে এখনো দিতে পারেনি শেহজাদ। মাঝে মধ্যে টুকটাক বাজার সদাই করে, আর সব মিঠির মামা আগের মতোই পাঠায়। শেহজাদের তেমন একটা খরচা করতে হয় না। মিঠি নিজেই বকাবকি করে, টাকা পয়সা সঞ্চয় করতে বলে, তাদের দুজনের ফিউচারের কথা ভাবে, গ্রামে বাবা মাকে পাঠাতে বলে। উল্টো মিঠি নিজে তার পরিবারের জন্য শপিং করে পাঠায়, আরো কত কি। তবুও শেহজাদ জোর করে টুকটাক করার চেষ্টা করে, মিঠি না পারতেই নেয়। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। অথচ একসঙ্গে 5 বছর থেকেও স্বপ্ন বুঝলো না তাকে, কখনো বোঝার চেষ্টাটুকু করলো না। ফের মলিন হয়ে গেল মনটা। আনমনা হয়ে ভাবলো, কখনো কখনো কিছু সত্য লুকিয়ে রাখা ভালো। এত কাছের মানুষগুলোর আসল রূপ চেনা যায়। কেউ ছেড়ে যায় তো কেউ অসম্ভাবনায় মাঝেও সম্ভাবনা খুঁজে থেকে যায়। শবনমের কথাই ধ্যান ভাঙলো। আমার ব্যাপারটা বাদ দাও, তোমরা কি করবে? ওই তো গত 2 দিন আগে ওনাকে বলেছিলাম, ওগো আমার একটা বাবু লাগবে। উনি বললেন আচ্ছা। এরপর একটা বিড়ালের ছানা নিয়ে এসে বললেন এটা ঠিকঠাক 7 দিন যত্ন করে দেখো সুনেত্রা, তারপর বাবু এনে দিব। আজ 2 দিন হলো আমি বিড়াল ছানাটা খুঁজে পাচ্ছি না। মন খারাপ করে বলল শেষাক্ত কথাটা। এবার বোঝো কিসের আর সন্তান পালবো। আমার দ্বারা এসব সন্তান পালন টালন করা সম্ভব না। আমি নিজেই তো একটা বাচ্চা, আমাকে পালতেই তো কতজন লাগে। বাচ্চাদের মতো ভান করে বলল মিঠি। আনমনে হেসে উঠল শেহজাদ, যদিও গম্ভীর রইল, আর সেই হাসি কেউই দেখল না। তাকে জেতানোর জন্য এই ম্যাচিওর মিঠি অর্থাৎ তার ছোট্ট বউটার কত প্রচেষ্টা। কেন যেন চোখ যাওয়া ছলছল করে উঠল, লুকিয়ে ফেলো জল। শেহজাদের কেন যেন মনে হয় মিঠি তাকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু কখনো বলে না। তবে শেহজাদ ফিল করে, সত্যি বলতে একজন মানুষের জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো একটা মানুষ খুবই কমই আসে। মিঠিও হয়তো তার জন্য তেমনই একজন। মিঠির সাথে কথাই না পেয়ে তপ্ত শ্বাস ফেলল স্বপ্নম। মেয়েটা যে পাজি স্বপ্নম বুঝতে পারল। কোনো মতেই একে কোনো কথা দিয়ে পরাস্ত করা সম্ভব নয়। হার মানল স্বপ্নম। জেতার জন্য এসেছে, লাভ হয়নি। উল্টো তাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে এই মানুষটা সাপোর্ট করছে। এখানে আসাটাই তার বৃথা। এদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা গেল না। তবুও স্বপ্নম পণ করেছে কিছুতেই এই মানুষটাকে সুখে থাকতে দেবে না। তবে জানো, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ নসিবে অনেক কিছু রেখেছেন। প্রাপ্তির সময় হলে ঠিক পেয়ে যাব ইনশাল্লাহ। মাথায় পেঁচিয়ে রাখা টাওয়ালটা খুলতে আচমকা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে হোঁচট খেল শেহজাদের নাকে মুখে। মুহূর্তেই চোখ বন্ধ করে ভেজা চুলের ঘ্রাণ টেনে নিল শেহজাদ। গোসল করার পরে মিঠির ভেজা চুল থেকে খুব সুন্দর ঘ্রাণ ছড়ায়। মিঠি আমেরিকান ট্রেমেসি শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করে। শ্যাম্পুর চাইতে কন্ডিশনারটাই এত দারুণ স্মেল যে মিঠি যখন মাথায় মাখি পুরো ওয়াশরুম সুঘ্রাণে ভরে যায়। তারপর যখন গোসল সেরে রুমে ঢুকে তখন সারা রুমে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এক সপ্তাহে চুলে শ্যাম্পু না করলেও এই সুবাস থেকেই যায়। খুব দারুণ একটা স্মেল। গোসল করার পরে মিঠির ভেজা চুলের মধ্যে মুখ ডুবিয়ে এই ঘ্রাণ নিতে ভুলে না শেহজাদ। এখনো ইচ্ছে করছে, কিন্তু স্বপ্নম সামনে বসে আছে। প্রাক্তনের সামনে এই কাজ অবশ্যই করা যায় না। অসাধারণ কাউকে খুঁজতে গিয়ে নিরাপত্তাহীনতায় না ভুগে সাধারণ কারো যত্নে আজীবন থেকে যাওয়াই ভালো শবনম। আচমকা শবনমের কানে কানে কথাটি বলে উঠে গেল মিঠি। পা বাড়ালো বেলকুনির দিকে, বেজে টাওয়ালটি দড়িতে মেরে দিতে। স্তব্ধ নয়নে তাকিয়ে রইল শবনম। আচমকে কেঁপে উঠল। কিছু একটা ছিল ওই কথাই। দীর্ঘশ্বাস ফেল মিঠি। শবনমের সাথে কোনো সিনক্রিয়েট করার ইচ্ছে তার নেই,
কিন্তু সেদে সেদে সিনকেট করতে আসলে সে ছেড়ে দিবে নাকি? একদম না। তার নাম মিঠি, সে ছেড়ে দেওয়ার পাত্রী কোনো কালেই ছিল না। যে যেমন তার সাথে তেমনই করে এবং করা উচিত বলে মনে করে সে। শবনমের কুমতলব বুঝতে পারল মিঠি, সেও যাতে দুর্বলতা প্রকাশ করে শবনম যে তাদের মধ্যে ঝামেলায় পাকাতে এসেছে এটা সে ঢের বুঝতে পেরেছে। মিঠির যাওয়ার পানে অনিমেষ নেত্রে তাকিয়ে রইল শেহজাদ। শেহজাদের দৃষ্টি অনুসরণ করে শবনমও তাকালো, দেখলো মিঠির পায়ের দিকে তাকিয়ে রয়েছে শেহজাদ। এতক্ষণে চোখ পড়ল মিঠির পায়ে একজোড়া নূপুর, গর্জিয়াস নয়, একদম সিম্পল, সবসময় ক্যারি করার জন্য ঠিক আছে, সম্ভবত ডায়মন্ডের। অবাক হলো শবনম। ও, এখন নতুন বউকে ডায়মন্ডের নূপুরও কিনে দিয়েছে বসে বসে মুগ্ধ নয়নে দেখার জন্য। বিড়বিড় করে বলল, শুনতে পেল শেহজাদ, কিন্তু প্রতি উত্তর করলো না। কিন্তু শবনমের কাছে সিম্পলের মধ্যেও কেন জানি গর্জিয়াস মনে হচ্ছে নূপুর জোড়া। আসলে এতটাই গর্জিয়াস নয়, তবে কি সুন্দর করে স্টোনগুলো ঝুলে রয়েছে, সুন্দর মসৃণ পদ্ম ফুলের মতো দেখতে। পাঁচজোড়াই কি সুন্দর মানিয়েছে, নগ্ন পায়ে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠেছে। শেহজাদ তাকিয়ে সেটাই দেখছে, সবসময় বোধহয় এমন করে দেখে। ভীষণ কষ্ট হলো শবনমের, এমন করে শেহজাদ তাকে দেখত, আর এখন মিঠিকে দেখে। সহ্য করতে পারল না প্রাক্তন স্ত্রীর সামনে নতুন বইয়ের প্রতি শেহজাদের এই মুগ্ধতা। এত মুগ্ধতা? হ্যাঁ। দাঁত চাপলো শবনম। অনেক ভালোবাসা দেখছি। একজন আদর্শ লাভিং কেয়ারিং স্বামী হিসেবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে চাই, যাতে আমাকে পেয়ে সে নিজেকে সৌভাগ্যবতী মনে করে। এই তোমার আমার প্রতি ভালোবাসা, তাই না? তাচ্ছিল্য করলো শেহজাদ। কিসের ভালোবাসার কথা বলছো? ডিভোর্সের শব্দ না পেরোতেই সুন্দরী মেয়ে পেয়ে বিয়ে করে নিল, আর ওই মেয়েটাকে পাওয়া মাত্রই আমাকে ভুলে গেলে। আগে তো বলতে আমার পর আর কাউকে ভালোবাসতে পারবে না, আমি নাকি তোমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমি ছেড়ে গেলে নাকি কখনো বিয়ের নামও মুখে আনবে না, আমি নাকি তোমার শখের নারী। এখন কোথায় গেল তোমার সেই সব আবেগ, অনুভূতি আর ভালোবাসা? মিথ্যাবাদী একটা। আসলেই পুরুষদের কোনো শখের নারী হয় না, ওদের সব নারী শখের। তুমিও তো সেম এইভাবে আমাকে বলেছো, এখন তো সব দেখতে পেলাম। যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। তোমাকে ছেড়ে গেছি এমনি না, কারণ দেখিয়ে গিয়েছি। হ্যাঁ, বেশ করেছো। সব আমার জন্য হয়েছে, তা অস্বীকার করছি না। তবে আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছিলাম তা সুগন্ধে ভরা পুরো বাগান রোপণ করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তোমার হৃদয়ের জমি ছিল অনুর্বর। আর তুমি কোন অধিকারে কিসের ভালোবাসার কথা বলছো এখন? তুমি আমার কে? কেউ ছিলাম না। যখন ছিলে তখন ছিলে, এখন নেই, তাই নেই। কোনো বেঈমান আমার ভালোবাসার যোগ্য না, আমি তাকে ঘৃণা করি। আর শোনো, খারাপ দিনগুলোই আগামীকালের ভালো সময়ের গল্প হয়। যারা থাকার তারা হাজার কারণ থাকলেও ছেড়ে যায় না, আর যারা যাওয়ার তারা হাজারটা কারণ থাকলেও থেকে যায়। এটাই অধুনা বাস্তব। যে সময় প্রচণ্ড হতাশা কষ্টে থাকাটাকে দুর্বিষহ করে তোলে, সেই সময়টাই পৃথিবীতে হাজার বছর বেঁচে থাকার ইচ্ছে এনে দেয়। হাজার যে মানুষগুলো সারা জীবনকে অসম্পূর্ণ অপূর্ণ মনে হয়, একসময় সেই মানুষগুলো ছাড়াই জীবন দিব্যি চলে যায়। দাঁতে দাঁত চাপলো শবনম। বড়াই করছো? একদম না। সময় সব সময় একরকম থাকে না। ভুল বলনি, সময় সর্বদা একরকম থাকে না। এই জন্যই মানুষ সব সময় খুশি থাকে না, আবার সব সময় দুঃখেও থাকে না। কি বলতে চাও? ক্লিয়ার করো। কি আর বলবো, তোমাকে বলার মতো কিছুই নেই। তবে হ্যাঁ, না চাইতেই কিছু কথা বলার আছে, না বলে পারলাম না। মানে? শোনো, আমি তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি একটা কারণ দেখিয়ে বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আজীবন আমি তোমার সুখে দুঃখে পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি সম্মান এবং ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করলে। এখন আবার কেন এলে? কি চাই তোমার? আমার সুখে থাকা সহ্য হয় না তোমার? এখন কেন আবার আগের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছ? স্মরণ করিয়ে যেহেতু দিয়েছ, তাহলে তুমিও একটা বেঈমান, মিথ্যাবাদী, প্রতারক। মুখ সামলে কথা বলো শেহজাদ। তাচ্ছিল হাসলো শেহজাদ। গায়ে লাগলো কথাগুলো? আমি দেখে 5 বছর তোমার সাথে সংসার করেছি, অন্য কেউ হলে আরো আগেই চলে যেত। কি আছে তোমার? কিছুই নেই, আমি শূন্য। শুধু ভালোবাসা আছে, ভালোবাসতে পারবো। কথায় আছে না, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় তখন প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়। তোমার এই ভালোবাসা না পেট ভরবে, না
তাও আবার মিঠির মতো বিত্তশালীর মেয়ের। কথাটা তোমার বেলায়ও যায়। তোমার মতো মেয়ের পেট ভরাতে পারিনি, সেখানে মিঠির বিষয়টা আলাদা। আর আমাকে ছেড়ে যাকে ভালোবেসে যার হাত ধরে গেলে, তোমাদেরও না আবার কখন এই মাখো মাখো প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালায়? বি কেয়ারফুল। রাগ হলো শবনমের। মানুষের মুখে তো বুলি ফুটেছে। আগে তো একদম চুপ হয়ে থাকতো, তখন তো যেন একদম বোবা প্রাণী ছিল। থ্রেট দিচ্ছ? মোটেও না। শোনো, এই মেয়েটাও তোমাকে রেখে একদিন ঠিকই চলে যাবে, দেখে নিও। এখন আবেগের বশে হয়তো থাকছে, বুঝতে পারছে না জীবনের মানে কি। তুমিও তো গেলে। শান্ত গলায় বলল শেহজাদ। তার মধ্যে কোনো উত্তেজনা নেই, তবে শবনমকে উত্তেজিত দেখাচ্ছে। অর্থাৎ তার সাথে কথায় না উঠতে পেরে থমথমে পরিবেশের সৃষ্টি হলো দুজনের মধ্যে, তবে সেটা নীরবে। একদম ঠিক করেছি, আরও আগে দরকার ছিল। তোমার মতো অকর্মা অপদার্থ আমরার কাঠের ঢেকির সাথে কোনো মেয়ে থাকবে? কেন থাকবে? কোন দুঃখে থাকবে? কি আছে তোমার? কেন থাকবো আমি? বয়েই গেছে আমার। খুব ভালো কাজ করেছো, আফসোস নেই। কারণ যেখানে জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ুন ফরিদির ভালোবাসায়, তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেসে কোনো কিছুই নারীকে আটকাতে পারিনি, সেখানে তো আমি কিছুই না। তবে গিয়েছো ভালো কথা, তো আবার আত্মসম্মানহীনের মতো আমাদের পেছনে কেন পড়ে আছো? সারাপ! মৃদু হাসলো শেহজাদ। রাগে লাল হয়ে কাঁপছে শবনম। শবনম এমনিতেই সুন্দরী, রাগলে লাল টুকটুকে হয়ে যায়। তাকে রইল শেহজাদ। এই মেয়েটাকে সে একসময় খুব ভালোবাসতো, আজও ভালোবাসে। হৃদয়ের এক কোণে এই মেয়েটা এখনো বসবাস করছে। দীর্ঘশ্বাস ফেল। শবনম আগের থেকেও কেমন শুকিয়ে গেছে। চিন্তা করে বোধহয়, নাকি নতুন স্বামী যত্ন করে না। কখনো কখনো দুশ্চিন্তায় মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তেমনি শবনমেরও। ভাবলো থাক, সেটা তাদের ব্যাপার, সুখে থাকলেই ভালো। শবনমের ক্ষতি হোক সেটা কখনো চায়নি, কিন্তু শবনমই উল্টো তাদের পিছনে পড়ে আছে। দাঁতে দাঁত চাপলো শবনম। আত্ম অহমিকা ফুটিয়ে বলল, ভেবো না এই মেয়ে তোমার সাথে থাকবে। এত আনন্দিত হওয়ার কিছুই নেই। হ্যাঁ, তো ধ্রুব, যার ইচ্ছে হয় সে থাকবে, না থাকলে কিচ্ছু করার নেই। আমার ভালোবাসার প্রয়োজন আছে, আমি ভালোবেসে যাব। আমার যা দায়িত্ব কর্তব্য আমি তা পালন করব এবং সর্বদা অনেস্ট থাকব। নিজের কাছে নিজে সৎ থাকার ব্যাপারটা প্রশান্তিদায়ক। সো যে থাকার সে থাকলে থাকবে, না থাকলেও তার ইচ্ছে। কাউকে জোর করে আটকে রাখা যায় না। জোর করে রেখে অনেক দেখেছি, কোনো সুখ নেই। পশু পাখি পুষে পোষ মানানো যায়, কিন্তু মানুষ নয়। আর আমি আবারও বলছি, সুখে থাকার অধিকার সবার আছে, যেভাবে এবার সে সুখ কুড়িয়ে নিয়ে সুখে থাকতে পারে। শোনো, তোমাকে আমি এখনো সম্মান এবং শ্রদ্ধা দুটোই করি। একসময় আমাদের একটা গভীর আত্মার সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। সেখান থেকেই বলছি, আমি চাই আমাদের যোগাযোগ নিভে যাক। তবু আমাদের উভয়ের মাঝে সম্মান এবং শ্রদ্ধাটুকু থাকুক। দয়া করে বিরক্ত করতে এসো না। তোমার উপস্থিতিতে আমি বিরক্ত। দাঁতে দাঁত চাপলো শবনম। তোমাকে আমি সুখে থাকতে দেব না, কোনো মেয়ের সাথেই না। তোমার অসুখে থাকার জন্য সব ধরনের ক্ষতি করব। এখনো ভালোবাসো? একদম না। তো কাঁপছো কেন? আগুন চোখে তাকালো শবনম। অকারণে শেহজাদের হাসি পেল। কি একটা অবস্থা! চলে গেছে, আবার ফিরে এসে ঝামেলা করছে। এসবের কোনো মানে হয়? এসব বোধহয় শবনমের দ্বারাই সম্ভব। তাকে দুঃখে ভাসাতে গিয়ে শবনম নিজে উল্টো তাকে দেখে দুঃখের সাগরে ভাসছে। আজব মেয়ে। নারীরা সত্যি এমন, মৃত্যুর পরেও স্বামীর পাশে অন্য কঙ্কালের ছায়াকেও সহ্য করতে পারে না। তার জীবনে এই অবধি আল্লাহ দুজন নারী দিয়েছেন, দুজনের মধ্যেই হিংসেই ভরা। একজন আরেকজনকে সহ্য করতে পারে না। শেহজাদ ভাবে, সে যদি সিনেমার হিরোর মতো সুন্দর সুদর্শন হতো তাহলে কি যে হতো। এজন্যই বলে, আল্লাহ যা করেন বান্দার তকবির অনুযায়ী ভালোর জন্যই করেন। সে সুদর্শন নয়, কৃষ্ণাঙ্গী, এটাই ভালো। শোনো, তুমি আমার আর কি ক্ষতি করবে? আমি নিজেই তো নিজের সব ধরনের ক্ষতি করে বসে আছি। আর সুখ দুঃখ দেয়ার মালিক আল্লাহ। আমাকে অসুখী দেখতে গিয়ে তুমি নিজেও সুখে থাকতে পারবে না। লাভ কি তাতে? লাভ লোকসান বুঝি না। মনটা ফ্রেশ করো। নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করবো না। আর ইউ জেলাস? ক্রোধে কাঁপতে লাগলো শবনম। মৃদু হাসলো শেহজাদ। সমস্যা নেই, আমি বুঝতে পারি এক নারী আরেক নারীর সুখ সহ্য করতে পারে না। শোনো, লাভ নেই,
সুখে রাখার মালিক আল্লাহ। তুমি কিছু করতে পারবে না, যেটা করতে এসেছো কোনো লাভ হয়নি। তার কারণ মিঠি আমার সব জেনেই মেনে নিয়েছে। এবার সেও যদি চলে যায় আমি জোর করে আটকে রাখবো না। আমি তাকে স্বাধীনতা দিয়েছি। আরেকটা কথা না বললেই নয়, সে আমার অসম্ভবেও সম্ভাবনা খুঁজে, আমার থেকেও আমায় একটু বেশি বুঝে। শেষাক্ত কথায় শ্বাস আটকে রইল শবনম। কতদিন চলবে এইভাবে? যে মানুষ সহ্য করে সে দুদিনের জন্য থাকে, আজীবন সেই থেকে যায় যে সামলাতে পারে। আমার বিশ্বাস সে আমাকে সামলিয়ে নিতে পারবে, তদ্রূপ আমিও তাকে। এত আত্মবিশ্বাস? হ্যাঁ। এইসব বলে তুমি আমাকে বুঝ দিচ্ছ? মোটেও না, তবে নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই জীবন সুন্দর। মিঠি আমাকে বুঝে, সেটাই বোঝাতে চাইছি। তোমাকে আমি দেখে নিব। এখন আর কিসের অধিকার দেখাও তুমি? কোনো অধিকার না। শোনো, স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার উপর তোমার কোনো অধিকার নেই। সেটা ডিভোর্স হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছে। সো বলতে চাই, অধিকার নষ্ট হয়ে গেলে সেখানে নিজের আশ্রয় খুঁজে বেড়ানো বোকামি। আর আমি মনে করি নিজেকে তখন বিরক্তিকর এক অতিথি বলে মনে হয়। তুমি আর কোনো অধিকার নিয়ে আমার সামনে এসো না। আমি ভালো আছি, ভালো থাকতে দাও। তুমি নিজের সংসারে ফোকাস করো। তোমার জন্য শুভ কামনা। মানুষের ভালো থাকাকে ভালোবাসো, অ্যাপ্রিসিয়েট করো। দেখবে অনেক স্ট্রেস কমে গেছে এবং ভালো আছো। তুমি জানতে তোমার শূন্যতা আমাকে কখনোই স্বস্তিতে বাঁচতে দেবে না। তবুও তোমার মনে এতটুকু মায়া জন্ম নেয়নি। তুমি চাইলেই পারতে আমার সুখ হতে এবং আমার হয়ে এক জীবন বাঁচতে। জানো, জীবনানন্দ দাশ বলেছিলেন, হয়তো জীবনে আমি কোনো দিন প্রেম জানি নাই, তবু আমি বিয়োগের ব্যথা বুঝি। প্রেম না জানা সত্ত্বেও যেই মানুষটা বিয়োগের ব্যথা বেদনা বুঝে, আর তুমি বুঝোনি, দ্যাটস ওকে। তোমার সাথে এই বিষয় নিয়ে আর কোনো কথা নেই। কিছু বলতে নাই শবনম। মিঠিকে আসতে দেখে চুপ হয়ে গেল। প্রসঙ্গ পাল্টে হেসে ওঠে স্বাভাবিক ভঙ্গিতে। শিওজিৎকে তাচ্ছিল্য করে বলল, এমনিতেই তুমি কালো, তার উপরে আবার মুখের ছাপ দাড়ি রেখেছো। আয়নায় দেখেছো একবার তোমাকে দেখতে কেমন লাগে? পুরাই জলহস্তি। অপমানিত বোধ করলো শেহজাদ। যদিও শেহজাদের দাড়িগুলো অত বেশি বড় নয়, তবে খোঁচা খোঁচা। 3-4 দিন হলো সেভ করেনি। আমি পছন্দ করি, তাই রাখতে বলেছি। সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। ফিকে হাসলো শবনম। শেহজাদ কালো, কিন্তু সে নিজেকে সৃষ্টি করেনি। করতে পারলে অবশ্যই নিজেকে পৃথিবীর সবার থেকেও সুন্দর করে সৃষ্টি করত। এটা বোধহয় সবাই করত, যদি সৃষ্টিকর্তা সেই সুযোগটাই দিতেন। তাই স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই মানুষের হাতে তাকে সৃষ্টি করতে না দিয়ে বরং নিজেই সৃষ্টি করার দায়িত্ব নিয়েছেন। যাকে যেই রূপে দেখতে ওনার ভালো লেগেছিল তাকে সেই রূপেই সৃষ্টি করেছেন। শোনো, সৃষ্টিকর্তার সৃষ্টির উপর সন্দেহ করতে নেই, তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। ওর জায়গায় আজ তুমিও থাকতে পারতে। হয়তো নারী বলে সৃষ্টিকর্তা করুণা করেছেন তোমায়, নয়তো একবার ভাবো কি হতো তোমার। অপমানিত বোধ করলো শবনম। নীরব রইল শেহজাদ। শবনমের একটা শিক্ষার প্রয়োজন আছে। ঠিকমতোই প্রতি উত্তর করেছি মিঠি। যেমন কর্ম তেমন ফল। এই শবনমকে সাহায্য করার জন্য একদম মিঠি পারফেক্ট। ধ্যান, সিরিয়াসলি নিচ্ছ কেন? আমি তো মজা করে বলেছি। আগে এমন কত মজা করতাম, অভ্যেস তো। আগেটা চলে গিয়েছে, এখন আর সেদিন নেই শবনম। আর আমিও তো মজা করে বলেছি, তুমিও সিরিয়াসলি নিচ্ছ কেন? শোনো, আর আমি মুখের ওপর কথা বলতে কখনো ভয় করি না। সত্য প্রকাশ করা অবশ্যই আমার দায়িত্ব। আরেকটা কথা, মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করো। একদিন দেখবে সময় তোমাকে এমন জায়গায় ছোট করবে যেখানে তুমি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলে। অপমানে থমথমে হয়ে গেল শবনমের মুখটা। এই মেয়ে বয়সে তার ছোট, কিন্তু তাকে 2 পয়সার দামও দিচ্ছে না। মিঠের জায়গায় আজ অন্য কোনো মেয়ে হলে তাকে সম্মান করে আপু বলে ডাকতো, কিন্তু মেয়েটা মুখের উপর তার নাম ধরে ডাকছে। কথায় কথায় তাকে নীতি কথা শোনাচ্ছে। অসন্তুষ্ট হলেও চুপ রইল। এখানে আসাটাই তার আজন্ম চরম ভুল হয়েছে। এখন মানে বের হওয়ার পালা। আরও একটা কথা শোনো, প্রাক্তন বলতে আমরা একজন প্রতারক, ভণ্ড, লোভী, খারাপ মানুষ হিসেবেই বুঝি। আমাদের এই অসুস্থ চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। মনে রেখো, সম্পর্ক থাকুক আর না থাকুক, কষ্ট দিক আর যাই করুক, কাউকে অসম্মান করো না। শেহজাদ তোমার প্রাক্তন ছিল, তাকে কখনো অসম্মান করবে না তুমি। আরও একটা কথা শোনো, স্বামীর ওপর স্ত্রীর যাবতীয় ভরণ পোষণ ফরজ এবং সামর্থ্য অনুযায়ী হাত খরচকে করা হয়েছে সুন্নাহ। যেন নারী অনুগত থাকে এবং কোনোভাবেই হীনমন্যতায় না ভোগে। যে ব্যক্তি এসব নিয়ে স্ত্রীকে খোটা দেয়,
কথা শোনায় নিঃসন্দেহে সে কাপুরুষ। তদ্রূপ স্বামীর কম উপার্জন নিয়ে দিনরাত অভিযোগ করার আগে স্ত্রী উচিত নিজের যোগ্যতাকে যাচাই করা, তার কি এমন আছে যাতে করে আরো ভালো কিছু পেত, এবং আল্লাহর কাছে শুকর আদায় করা, কারণ শুকরিয়ায় নিয়ামত বেড়ে যায়। কিছু বলতে পারলো না শবনম। তার মানে মিঠি সব শুনেছিল। মাথা নুয়ে বসে রইল শেহজাদ। তারও বুঝতে বাকি নেই সব শুনেছি মিঠি। শোনো আরেকটা কথা, মানুষকে মানুষ অসুন্দর বানায়, সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তার সৃষ্টির তুলনা হয় না। সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে যে সন্দেহ করে সে মুমিন নয়। তাই আমাদের সবসময় শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে যাওয়া উচিত। হে আল্লাহ, আপনি আমার চেহারাকে যেভাবে সুন্দর করেছেন সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দিন। কেবল চেহারা সুন্দর হলেই হয় না, চেহারার মতো চরিত্র এবং আচার আচরণও সুন্দর হতে হয়। হ্যাঁ, অবশ্য ঠিক বলেছ। শেহজাদের উদ্দেশ্যে বলল, নিজের সৌন্দর্য নিয়ে কখনোই হতাশ হবেন না শেহজাদ। আপনি যেমনই হন না কেন, কালো, খাটো, মোটা, কুৎসিত কিংবা চিকন, সৃষ্টিকর্তার ইচ্ছে মতোই আপনার সৃষ্টি হয়েছে, মানুষের জন্য না। তাই মন খারাপ করবেন না। প্রসন্ন হলো শেহজাদ। চট করে শবনমকে বলল, আচ্ছা এনাফ, কেন দাঁড়িয়ে রাখতে বলেছি তার কারণটা শুনবে না? সেদিন ওনার ফোনে আমাদের অনেকগুলো সেলফি তুলেছিলাম। পরে সেলফিগুলো দেখতে গিয়ে বারবার ওনার একটা ছবি বেশ কয়েকবার ঘুরে ফিরে চোখের সামনে পড়েছিল। যতবারই পড়েছিল ততবারই একটু সময় নিয়ে দেখেছি আর ভেবেছি দাঁড়িয়ে একজন পুরুষের সৌন্দর্য কতটা বাড়িয়ে দেয়। সেখান থেকেই রাখতে বলেছি উনি, কিন্তু উনি শোনেন না, ছেটে ফেলেন। এজন্যই মাঝে মধ্যে মন খারাপ হয় ওনার প্রতি। ফিকে হাসলো শবনম। খুব ভালো। শবনমের চুপসানো মুখ দেখে শেহজাদ বুঝতে পারল এরা দুজন উপর দিয়ে স্বাভাবিক হয়ে কথা বলল, ভেতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে বুঝতে দিচ্ছে না। একজন বুনো অলতো, আরেকজন বাঘা তেঁতুল। শবনম যেভাবে হেই করে প্রশ্ন করছে, মিঠিও তার উপর দিয়ে প্রত্যুত্তর করছে। শবনম যতবারই তাকে অপদস্থ করার চেষ্টা করেছে, মিঠি ততবারই তার বুদ্ধিমত্তা দিয়ে হ্যান্ডেল করেছে। তবে এরা কেউই কারোর থেকে কম যায় না। বোঝাই যাচ্ছে স্বাভাবিক থেকে ভেতরে ভেতরে দুজন যে তার কম্পিটিশন করছে। মলিন হাসলো শেহজাদ। কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে যায়। আল্লাহ তার জীবনে দুইটা বউ দিয়েছেন, দুজনের মধ্যেই হিংসে ভরা। ভাগ্যিস শবনম আগে সরে গিয়েছে, নয়তো দুজন সারাক্ষণ চলোচুলি করত। বিশেষ করে মিঠি। আচমকা শেহজাদের কোলে মাথা রেখে শুয়ে পড়ল মিঠি। দুহাতে জড়িয়ে ধরে মাথা রাখলো বুকে। যদিও মিঠি এমনটা প্রতিদিন করে, তবে শবনমের সামনে একটু অপ্রস্তুত হলো শেহজাদ। নিশ্চয়ই শবনমের মনে ভেতরে ঝড় বইছে, বুকের ভেতর জ্বলন শুরু হয়েছে। খুব আদরে আল্লাতি গলায় পড়ল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন তো ভুড়িওয়ালা সাহেব, খুব ঘুমাতে ইচ্ছে করছে। ভুড়িওয়ালা সাহেব, বাহ, ভালোই না। মনে মনে বলল শবনম। মিঠির চুলের গভীরে হাত ডোবালো শেহজাদ, কিন্তু চোখ বুঝল শবনম। শেহজাদ তাকেও এমন করত, খুব আদর যত্ন সব করত। কেমন যেন দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হুট করে চোখ মেলো, মনে হচ্ছিল তার মাথায় হাত বোলাচ্ছিল শেহজাদ। আনমনা হলো শবনম। ভালোবাসো? একটু একটু। কষ্ট দাও? আগে খুব দিতাম, এখন দিই না। কেন? খুব কষ্ট হয়, আর উনি আমার অর্ধাঙ্গ। ওনাকে আমি কষ্ট দিই না। কষ্ট দিতে গিয়েও কষ্ট হয়, মায়া হয়। কেন? যাকে নিয়ে পূর্ণ হব তাকে আঘাত দিই কি করে? আমরা দুজন তো এখন একজনই, দুই দেহে একই প্রাণ। আপন সত্তাকে কি আক্রমণ করা যায়? নিজেকে কি হত্যা করা যায়? আপনি তো সেই তো আমি, আমি মানে তিনি, তিনি মানেই তো আমি, আর আমরা দুজনেই তো একজন। শ্বাস আটকে রইল শবনম। অনেক ভালোবাসা? একদম। জানো, পুরুষ তার জীবনে আসা প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে। শেহজাদ আমাকে অনেক ভালোবাসে, তাই কষ্ট দিতে পারি না। হুট করে শবনমের কেমন যেন অসুস্থ লাগছে। এখানে আসাটাই ঠিক হয়নি তার। শরীরে দুর্বল অনুভব করলো। আমি বরং আছি ঠিক। থেকে যেতে পারতে, অনেক গল্প করতাম তোমার সাথে, এখনো অনেক অনেক গল্প করা বাকি। না, আজ অনেক লেট হয়ে গেছে, বাসায় ফিরবো। মলিন হাসলো শবনম। দেখি
বেরিয়ে গেল শবনম। মিঠির বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আনমনে হাঁটতে লাগলো। যে তার জন্য এসেছিল লাভ হয়নি, উল্টো এক বুক জ্বালা নিয়ে ফিরে এলো। এখানে আসাটাই ভুল ছিল তার। বুক কাঁপিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পাজরা ভেঙে আসছে। তাদের কথার ব্যস্ততার মাঝেও তার মন শেহজাদের দিকে পড়েছিল। বারবার আর চোখে ঘুরে ফিরে তার দিকে তাকিয়েছিল। খুব চেনা মানুষটাকে অচেনা রূপে দেখতেই ভীষণ কষ্ট হচ্ছিল তার। জেলাস ফিল ও হয়েছিল বটে। শুধু ভালোবাসলেই যে জেলাস ফিল হয়, ব্যাপারটা একেবারেই ভুল। যখন কারোর জীবনে নিজের মূল্যটা অন্য কেউ পায়, তখনও অন্তরটা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও নিজের ভালোবাসা মানুষ অন্য কাউকে ভালোবেসেছে, এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কোনোটাই হতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেল শবনম। মানুষটার চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ এবং তৃপ্তি দেখতে পেয়েছিল সে। ভালোবাসা কি অদ্ভুত! যাকে এতগুলো বছর ভালোবেসেছিল, নিজের বলে জেনেছিল, কত শত কল্পনা করেছিল, যে মানুষের বুকে মাথা রেখে হাজারো স্বপ্ন সাজিয়েছিল, কত প্ল্যান করেছিল তাদের দুজনের ভবিষ্যৎ নিয়ে। একটা সময় ওই মানুষটাকে নিয়ে কত দিবা স্বপ্ন দেখেছিল, যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, আর সেও এখন অন্যের। আর সেই মানুষটা এখন অন্য কারোর। সেই মানুষটার কোলেই বুকে আজ অন্য কারোর মাথা। মুখ চিরে আরেকটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সময় কত দ্রুত চলে যায়। দুজনেই আছে, কিন্তু পথটা শুধু আলাদা হয়ে গেছে। ভালো থাকুক কিছু ভালোবাসা। একটা রিক্সা নিয়ে উঠে বসতেই চলতে শুরু করলো। খুব ক্লান্ত থাকায় মিঠির চোখ ভেঙে এলো। আলতো করে মাথায় চুমু খায় শেহজাদ। আদো ঘুমে দু হাতে কোমর পেঁচিয়ে ধরল শেহজাদের। ভুঁড়ির মধ্যে মুখ গুজল। মৃদু হাসলো শেহজাদ। মিঠির কানে ঠোঁট দুটো এগিয়ে নিল। ফিসফিসিয়ে বলল, তুমি আবার জন্ম নিও সুনেত্রা। ঘুমো ঘুমো গলায় জিজ্ঞেস করলো, কেন? আমি তোমার প্রেমে পড়ব। এখনো পড়েননি? পড়েছি তো। কতটুকু? একটু একটু। একটু একটু না, খুব বেশি করে পড়ুন। না পড়ে উপায় নেই সুনেত্রা, খুব মায়ায় জড়িয়ে ফেললে। মৃদু হাসে মিঠি। বোধ হয়। মৃদু হাসে শেহজাদ। বাড়ির শ্বাস পড়ে মিঠির। ঘুমিয়ে যায়। মিঠিকে নিয়ে বেশ কিছুক্ষণ ওভাবেই বসে রইল। তুলতুলে নরম মেয়েটাকে বুক থেকে সরাতে ইচ্ছে করছে না। তার ইচ্ছে করে সারা জীবন ওভাবেই বুকের মধ্যে আটকে রাখতে। কেন জানি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বেশ কিছু সময় অতিবাহিত হতেই বুক থেকে সরিয়ে খুব যত্ন করে বাজো কোলে তুলে নিল মিঠিকে। ঘুমের ঘরে গলা আঁকড়ে ধরল মিঠি। মুচকি হাসলো শেহজাদ। তুলতুলে বেডে নিয়ে সুন্দর করে আরাম করে শুয়ে দিল। কোলবালিশ দিল বুকের সাথে। আদবসহ হয়ে মিঠির পাশে বসলো। তাকিয়ে রইল মিঠির লাবণ্যময়ী মুখটার দিকে। তাদের দুজনের নতুন বাসায় ফিরে এলো শবনম। দীর্ঘ সময় ব্যয় করে শাও নিল মনটাকে শান্ত করার জন্য। কিন্তু আসার পর থেকে কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না শবনম। এতদিন পেরিয়ে যাওয়ার পরও এত গভীর টান রয়েছে শেহজাদের প্রতি, তা আগে কখনো অনুভব করেনি। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল পেয়ে। সেদিন ডিভোর্স লেটার ধরিয়ে দিতেই শবনম লক্ষ্য করেছিল শেহজাদের চোখে পানি। শেহজাদ কেঁদেছিল তার বিয়োগে। শবনম জানে শেহজাদ এখনো তাকে ভালোবাসে। সত্যি বলতে একজন মানুষের জীবনে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো একটা মানুষ খুব কমই আসে। তার জীবনে তাকে ভালোবাসার মানুষ ছিল শেহজাদ। ভাবুক হলো ঠিক কতটা কষ্ট পেলে, কতটা ভালোবাসলে একজন পুরুষ একজন নারীর জন্য কান্না করে। কিন্তু কেন জানি খুব আফসোস হলো, এত ভালোবাসা পেয়েও সে মাত্র একটা সন্তানের অজুহাত দেখিয়ে অফিসের কলিগের সাথে পরকীয়ায় জড়িয়ে চলে এলো শেহজাদ থেকে। চিরজীবনের জন্য হারিয়ে ফেল মানুষটাকে। আহা প্রেম, আহা জীবন, আহা ভালোবাসা, আহা মায়া। এজন্যই বোধহয় হুমায়ুন ফরিদি বলেছিলেন, আমার এই জন্মেও তোমাকে ভালোবাসার স্বাদ মিটবে না। ততক্ষণে বিকেল ঘনিয়ে গোধূলি সন্ধ্যা নামলো। তাকিয়ে রইল কমলা ওই আকাশ পানে। ভাবলো কিছু কিছু নিয়ামতকে কদর না করতে জানলে সৃষ্টিকর্তা বোধহয় ভাগ্য থেকে উঠিয়ে নেন। তেমনি তার ভাগ্য থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সেও বা জেনে শুনে কি করতো? মাতৃত্বের স্বাদ কেই বা না চায়? তার চাওয়াটা কি অপরাধ? একটা দীর্ঘশ্বাস ফেল। চোখের সামনে ভেসে উঠল তার আর শেহজাদের কিছু সুন্দর মুহূর্তের প্রতিচ্ছবি। কিছু ভালোবাসা বোধহয় অপূর্ণতার মাঝেও পূর্ণতা পায়। একসময় এক পূর্ণতার নাম ছিল শেহজাদ শবনম, আর আজ শেহজাদ মিঠি।
কদর করতে না জানলে বোধহয় পূর্ণতা এক একবার এক একজনের দুয়ারে হামাগুড়ি দিয়ে চলে যায়। যে লুফে নিতে পারে সেই বোধহয় আজন্ম সুখী, আর যে পেয়েও কদর করতে না জানে সে আজন্ম দুঃখী। রাতে পড়তে বসলো মিঠি। খুব স্বাভাবিক রয়েছে সে। শবনমের বিষয়ে কোনো কথাই বলল না, আর না কোনো ঝামেলা। সেও যা চিন্তিত এবং ভয়ে ভয়ে ছিল। এই বুঝে মিঠি রেগে উঠবে, আচমকা কিছুটা ছুঁড়ে তাকে আক্রমণ করে বসবে। এই মেয়ের তো আবার জিনিসপত্র খুব ছোড়াছুড়ির অভ্যাস রয়েছে। কখন না জানি তার মাথাটা ফুটো আলু হয়ে যায়। আতঙ্কগ্রস্ত থাকলেও সেই সবের কিছুই হলো না, বরং সে আতঙ্ক মনের ভেতর থাকলেও প্রকাশ না করে মিঠিকে পড়াতে বসলো। প্রাইভেট টিচারের পাশাপাশি রাতে বেশ সময় নিয়ে মিঠিকে পড়ে শেহজাদ। মিঠিও বাধ্য মেয়ের মতো তার কাছে পড়ে। শেহজাদ খুব উপভোগ করে সময়টা। অনেকক্ষণ পড়ানোর পর শেহজাদ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। বেশিক্ষণ বসে থাকতে পারে না সে। স্বাস্থ্যবান মানুষ, তাই কোমরে ব্যথা হয়। রাত 11:30 অবধি পড়বে মিঠি। পরীক্ষা তো, তাই সন্ধ্যার নামাজের পরপরই পড়তে বসে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আবার প্রাকৃতিক নিয়মে আজান হতেই দুজনে জেগে যায়। তবে এটা কেবল পরীক্ষার সময় নয়, এটা মিঠির ডেইলি রুটিন। এরপর সূর্য উদয়ের পূর্বেই দুজন একসঙ্গে উঠে শাওয়া নেয়, একসাথে নামাজ আদায় করে। আবারও মিঠি পড়তে বসে। শেহজাদ 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফি করে আনে মিঠির জন্য। কফি পান করতে করতে মিঠি পড়ে। ততক্ষণে রহিমা খালা আসেন। সমস্ত বাসা ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে কিচেনে ঢুকে যায়। এরপর ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। দুজনে খেয়ে দিয়ে তৈরি হয়ে নেয়। মিঠিকে পরীক্ষা দিতে নিয়ে যায়। তাদের দুজনের দৈনন্দিন জীবনকাল খুব সুন্দরভাবে নিয়ম অনুযায়ী চলছে। শেহজাদ চাই আজীবন এমনই চলুক। তাদের কোনো সন্তান লাগবে না। সন্তান ছাড়াও সুখে থাকা যায়, যদি সেভাবে থাকতে পারে আর কি। তবে মাঝে মধ্যে মিঠি মন খারাপ করে সন্তানের কথা বলে। সে সময়টায় শেহজাদ চুপ থাকে, কোনো সান্ত্বনা দিতে পারে না। কি বা বলার আছে তার? আলোর হুকুম না থাকলে সে কি করবে? ভাবে যদি কোনো একটা মিরাক্কেল হয় আর কি। এছাড়াও তার বয়সের তুলনায় মিঠি অনেক ছোট, তাই এসব বিষয়ে কথা বলতে দেয় না, যত সম্ভব ইগনোর করে। পড়তে বসলে মিঠি বেশ কয়েক মগ কফি পান করে। এটা তার নিত্যদিনকার অভ্যাস। নয়তো তার মাথা ভার ভার হয়ে থাকে, ব্যথা ওঠে, ঝাপসা দেখে। কফি খাওয়াই মাত্রই তার মনটা চাঙ্গা হয়ে যায়। দ্রুত পড়া ঢুকে মাথায়। রাতের খাওয়া দাওয়া শেষ হলে রহিমা খালা চলে যায়। তিনি আসেন ভোর সকালে, 7 দিন থাকেন, আর রাতের বেলা সব গুছিয়ে নিজের বাসায় ফিরে যান। এই তো একটু আগে ডিনার করার পর তিনিও খেয়ে দিয়ে সব ধুয়ে মুছে গুছিয়ে ফিরে গেলেন। এখন বাসায় কেবল তারা দুজন। মিঠি পড়ছে, তার জন্য কফি করবে। স্টোভের উপর সসপ্যানে পানি ফুটাতে বসালো শেহজাদ। ফুটতে মগে ঢেলে কফি গুঁড়ো মিক্সড করাই মনোযোগ দিল। আমেরিকান কফি খায় না মিঠি, আফ্রিকান অরিজিনাল ব্র্যান্ডের কফিটা সে খায়। ওই কফিটা খুবই কড়া এবং ঘ্রাণটাও দারুণ। কিভাবে যে মিঠি খায় বুঝে পায় না শেহজাদ। আনমনি হাসলো। সেও খায়, তবে মিঠিকে ছাড়া এত কড়া কফি কাউকে খেতে দেখেনি সে। সব জিনিসেই মেয়েটার খুঁতখুঁত স্বভাব। কত কিছু বেছে বেছে খায়, এটা খায় না, ওটা খায় না, আবার কত কি খায় না। শাকসবজি আর মাছ তো মুখেই তোলে না। শেহজাদ এখন বকে বকে জোর করে মুখে তুলে খাওয়াই। বিয়ের পর থেকে মিঠি নিজের হাতে খাওয়া ভুলে গেছে প্রায়। যত্ন নিয়ে শেহজাদ নিজেই প্রতিবেলা খাওয়াই। শুধু অফিসে থাকাকালীন লাঞ্চ টাইম মিস যায় দুজনের। আর মিঠিকে খাওয়াতে শেহজাদের অনেক ভালো লাগে। খাওয়ানোর সময় মাঝে মধ্যে মিঠিকে স্বপ্নমও ভেবে ডেকে ফেলে। সম্বিত ফিরতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকে। তখন আর মিঠি খায় না, চোখ জোড়া ছলছল করে ওঠে। নীরবে টেবিল থেকে প্রস্থান করে। মুড অফ থাকে দীর্ঘক্ষণ। নিজের ভুল বুঝতে পেরে শেহজাদ সরি বলতে নিলে মিঠি নিজে আগ বাড়িয়ে বলে দেয়। পূর্ণ অভ্যাস তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন কিছু বলতে পারে না শেহজাদ। এসব বলে ঠিক, কিন্তু শেহজাদ জানে মিঠি অনেক কষ্ট পায়। আসলে যাকে একবার ভালোবাসা যায় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপী হয়, তবু তাকে কখনো ঘৃণা করা সম্ভব নয়। একটা দীর্ঘশ্বাস ফেলো। ভাবনার মাঝেই কফি মিক্সড হয়ে গেল। নিয়ে এলো মিঠির জন্য। পরে মনোযোগ রেখে মগটি হাতে নেয় মিঠি। বইয়ের দিকে তাকিয়ে আনমনি চুমুক দেয় মগে। অনুমনস্ক হয়ে আনমনেই বলল, এত সেবা কেন করেন? উপভোগ করি তাই। মানুষ তো মনে করবে আমি আপনাকে কাজের লোকের মতো রেখেছি, অর্থাৎ বউয়ের গোলাম বানিয়েছি। বউয়ের কাজ করে দিলে কাজের লোক হয় না, বরং যারা এইসব ভাববে তাদের মানসিকতা নিচু, নড়বড়ে।
আমাদের নবীও নিজের কাজকর্ম সেরে যতটুকু পারতেন স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করতেন। এটাই বউয়ের গোলাম হওয়ার কি আছে? মানুষ তো বলবে আপনি বউ পাগল। সমাজে যাদের বউ পাগল বলে, ইসলাম তাদের শ্রেষ্ঠ স্বামী বলে। এছাড়াও নারীকে অতিরিক্ত যত্ন আর ভালোবাসলেই বউ পাগল হয় না। যে পুরুষের মন রাজার মতো তারাই রাখে বউকে রানীর মতো। মৃদু হাসল মিঠি। শেহজাদ গ্রামের ছেলে হলেও আচার আচরণে যথেষ্ট স্মার্ট, মার্জিত এবং কথাবার্তায় বুদ্ধিতে অর্থাৎ সব দিক দিয়ে সৎ এবং ভীষণ লাভিং কেয়ারিং। গায়ের রংটাই কি সব? মোটেও না। যার সুন্দর একটা মন আছে, অন্যকে বুঝে নেওয়ার মতো জ্ঞান আছে, ক্ষমতা আছে, উপস্থিত এবং সামাজিক নলেজ আছে এবং মানুষকে বুঝে নেওয়ার মতো সুন্দর মন মানসিকতা আছে, সেই মানুষটাই সবচেয়ে সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ সেই। কফির মগটা রেখে আচমকা শেহজাদকে জড়িয়ে ধরে বুড়িতে মুখ গুজল মিঠি। পড়ে যেতে নেয় শেহজাদ, শক্ত করে আঁকড়ে ধরল মিঠি। অনেকক্ষণ ওভাবেই রইল। নীরবতা ভেঙে পড়ল। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্রুত শেষ করে নাও। সারা রাত পড়ে আছে এইসব করার জন্য। লাজুক হাসল মিঠি। থাকুক। পড়তে হবে তো। আরেকটু। কেন? আপনি যতক্ষণ থাকেন ততক্ষণ ভালো থাকি। মৃদু হাসলো শেহজাদ। তুমি যতটা উপরেই উঠে যাও না কেন সুমিত্রা, আমার বুকের চেয়ে নিরাপদ রানওয়ে কোথাও খুঁজে পাবে না কোনোদিনও। হয়তো, আর তাই যেন হয় শেহজাদ। মৃদু হাসলো শেহজাদ। ভীষণ অধিকার নিয়ে জানতে ইচ্ছে করলো। আমায় ভালোবাসো সুমিত্রা? হয়তো। তাহলে ভালোবাসি বলো নিজে। একটু বিনয় হলো। আগ্রহ নেই। কেন? আগ্রহী হলো শেহজাদ। ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না, ভালোবাসা বুঝে নিতে হয় শেহজাদ। তাহলে কিভাবে বুঝবো ভালোবাসো? আমার সকল দুঃখের কথা কেন শুধু আপনাকে বলি? মন খারাপ হলে কেন যখন তখন যেখানেই থাকেন শেষ কলটা আপনাকেই করি, আপনি বোঝেন না। তবুও না বুঝলে ভালোবাসি বলে বোঝানোর ইচ্ছে নেই। এই মিঠি না কাউকে এক্সপ্লেনেশন দিতে লাইক করে না। কিছু বলল না শেহজাদ। আমায় ভালোবাসেন? যাকে এত যত্ন করলাম তাকে মুখে কেন ভালোবাসি বলা লাগবে? হ্যাঁ তাই তো। মিঠি বুঝতে পারলো শেহজাদও তার মতো তাকে প্রত্যুত্তর করেছে। মানুষটা এমনিতেই খুব বুদ্ধিদীপ্ত। আচমকা সরে গেল। কফিতে চুমুক দিয়ে পরে মনোযোগ দিল। মাথা বাড়ালো না শেহজাদ। একটা চিরুনি এনে মিঠির চুলগুলো আঁচড়াতে লাগলো। ফের চুমুক দিয়ে পড়া থামি চোখ বুঝলো মিঠি। শেহজাদ যখন তার চুলে তেল লাগে আঁচড়ায় তখন দু চোখ বুঝে মিঠি আরাম ফিল করে। সবগুলো চুল আস্তে একসাথে করে মুখ গুজল শেহজাদ। মিঠির চুলগুলো ভীষণ সুন্দর। শেহজাদ মুখ গুজে ঘ্রাণ নিল নিঃশ্বাস ভরে। চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞেস করলো, আপনার কি চুল খুব পছন্দ? সেভাবে বলিনি, তবে তোমার চুলগুলো সুন্দর, ভীষণ সুন্দর। শেহজাদ চুল ছাড়িয়ে নেয়। আমি সুন্দর না? কিছু না বলে চুলগুলো সরিয়ে মিঠির ঘাড়ে চুমু খায় শেহজাদ। বাইরের সৌন্দর্যটা আমরা অনেক প্রায়োরিটি দেই সুমিত্রা, কিন্তু কি জানো, আমার মনে হলো মানুষ হিসেবে তুমি অনেক ভালো। কেমন ভালো? আগ্রহী হলো মিঠি। তোমার রূপ, গুণ, ঐশ্বর্য অর্থাৎ সব কিছু মিলিয়ে তোমার খুব অহংকারী হওয়ার কথা ছিল সুমিত্রা। মানাতো বেশ, কিন্তু তুমি একদমই তেমনটা না। তুমি অনেক ভালো। তুমি কখনো অহংকার দেখাওনি, বিশেষ করে আমার সাথে। কিন্তু আমার সাথে তোমার অহংকার দেখানোটা যায়। আর জানো, অহংকার মুক্ত জীবন ফুলের চেয়েও বেশি সুন্দর। কথাগুলো ভীষণ ভালো লাগলো মিঠির। শেহজাদের প্রতিটি কথাই কিছু থাকে। না চাইতেও মিঠি এই কৃষ্ণাঙ্গ মানুষটার প্রেমে পড়ে, মুগ্ধ হয়। এছাড়াও সবসময় রূপের প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত সে। সত্যি বলতে রূপবতী মেয়েদের অন্য গুণগুলো এবং অর্জনগুলো চাপা পড়ে যায় এই রূপের প্রশংসায়। ছোট্ট একটা বাটিতে পরিমাণ মতো ক্যাস্টর অয়েল ঢেলে ওভেনে হালকা গরম করে নিয়ে এলো শেহজাদ। আস্তে আস্তে মিঠি চুলে মাসাজ করে লাগিয়ে দিতে লাগলো। অবাক হয় না মিঠি। মানুষরা সব জানে, সব কাজে অভিজ্ঞতা আছে। শবনমকে করতো যে সেভাবে পাকাপোক্ত অভিজ্ঞ, প্রতিটি কাজই সুনিপুণ। এখন আর শবনমের কথা বলে কারোর মনের মধ্যে ক্ষত বাড়াতে চায় না সে। নিহাতি একটা বোকামি, বরং তাদের সুন্দর সময়টা নষ্ট হবে। আজ চুলে শ্যাম্পু করেছিলাম, তেল দিচ্ছেন যে? দিতে ইচ্ছে হলো। আমার চুলগুলো তো ঝরে যাবে শেহজাদ। যেদিন চুলে শ্যাম্পু করা হয় সেদিন তেল মাখতে হয়। কাল দিতে পারতেন। একদিন তেল মাখলে কিছু হবে না, কিন্তু একদিন আমার যত্ন থেকে মিস করলে তোমারই সমস্যা। হেসে উঠল মিঠি।
আয়েশ করে কফিতে চুমুতে একটা কালার কলম নিয়ে সাদা খাটায় আঁকিবুকি করতে লাগলো। মিঠি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করতে পারে। তার প্রতিটি খাতার প্রথম পাতায় খুব সুন্দর করে ফুল আঁকা থাকে। পড়তে গেলে কিংবা হোমওয়ার্ক করতে গেলেই খাতা খুলতে তা চোখে পড়তে ভীষণ মুগ্ধ হয় শেহজাদ। প্রতিটি ফুলের নিচে খুব সুন্দর করে ইংরেজিতে পেঁচিয়ে লেখা থাকে মিঠি কিংবা সুনেত্রা। দুটো নামই মিঠি খুব ভালোবাসে, একটা বাবা মায়ের দেওয়া, আরেকটা তার দেওয়া। তোমাকে একটা কথা বলবো বলবো করে অনেক দিন হলো, অথচ বলা হয় না সুনেত্রা। কি কথা? তোমার হাতের লেখা ভীষণ সুন্দর। তারপর? যে নারীর হাতের লেখা যত সুন্দর, সেই নারী ঘর তত সুন্দর করে গোছাতে পারে। হেসে উঠল মিঠি। কে বললো এমন অদ্ভুত কথা? আরে কে? হুমায়ুন আহমেদ। আসলে ওনার কথাবার্তাই এমন, কোথা থেকে যে উনি এমন কথা বলেন। তবে মজা লাগলেও কথাগুলো একদম সত্যি। হ্যাঁ, অভিজ্ঞতা থেকেই বলেন। আর সেজন্যই তো তোমায় বলেছিলাম, হিমুর রূপালী রাত্রিতে তিনি আরো বলেন, সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর। এটা হলো নিপাতনে সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর, তাদের চেষ্টাই থাকে, তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। ঠিক করে হেসে ফেলল মিঠি। ওনার মতো অত শত জানি না, তবে জানেন আমারও খুব ইচ্ছে আমাদের খুব সুন্দর একটা টুনটুনির সংসার হবে, আর আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তবে এটা সত্য যে আমি অবশ্যই চাই আমার সব কিছু সুন্দর, সাবলীল এবং শালীন হোক। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে সব হবে। জানেন, আর আমি সবসময় কি চাইতাম? কি চাইতে? খুব করে চাইতাম কেউ একজন আসুক আমার জীবনে। তারপর? এলোমেলো ভাবেই চুলগুলো খোলা রাখতে বলুক, বুক পকেটের টিপের পাতাটা আমার জন্যই সে রাখুক, তার গল্প, গান, কবিতা এবং উপন্যাসের পাতায় আমাকেই লিখুক, শাড়িতে দেখার যখন তখন বায়না ধরুক, আমার আমিকে একটুখানি বুঝুক, আমার চেয়ে আমাকে বেশি ভালোবাসুক, যত্ন করুক, আজীবন মনে রাখুক। তোমার সব ইচ্ছে পূরণ করবো সুনেত্রা, সময় দাও একটু। মৃদু হাসে মিঠি, ভাবুক হয় শেহজাদ। আচ্ছা, তুমি কি হতে চাও সুনেত্রা? আমি অনেক বড় গবেষক হতে চাই। গুড, তাহলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, কেমন? আচ্ছা, কখনো কারো প্রেমে পড়েছো? হ্যাঁ, বহুবার। এই পর্যায়ে খুব এক্সাইটেড হয়ে বলল মিঠি। ধক করে উঠল শেহজাদের বুকটা। মিঠি প্রেমে পড়েছে? তবে কার, কয়জনের? জানা যাবে? নিষ্প্রভ কণ্ঠে বলল। অবশ্যই। মিঠির চোখে চোখ রাখলো শেহজাদ। কি শান্ত কিন্তু আতঙ্কগ্রস্ত চোখজোড়া। উৎফুল্লিত হয়ে মিঠি বলল, যৌবনে প্রেমে পড়াটা স্বাভাবিক শেহজাদ, এতে আতঙ্কগ্রস্ত হওয়ার কি আছে? আতঙ্কগ্রস্ত হব কেন? সে আপনি ভালো জানেন, বাই দ্য ওয়ে। কিন্তু সেই প্রেম যদি বইয়ের প্রেমে পড়ে, তবে সেটা হৃদয় বিদারণের ক্ষত নয়, ক্যারিয়ার গড়ার পুরস্কার। আমি বারবার, অসংখ্যবার বইয়ের প্রেমে পড়েছি শেহজাদ, কোনো পুরুষের নয়। জানেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারবে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়। এজন্যই মূলত আমি বইয়ের প্রেমে পড়েছি। ধপ করে বুক থেকে ভারী পাথরটা সরে গেল শেহজাদের। স্বস্তির নিঃশ্বাস ফেলো গোপনে। মিঠি বোধহয় বুঝতে পারল। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি শেহজাদ। আচ্ছা, আপনার কেমন নারী পছন্দ? যে পর পুরুষের চাকরানি, কর্পোরেট দাসী হওয়ার চেয়ে ঘরের রানী হওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, তেমন নারী। আর কেমন স্ত্রী পছন্দ? তাহলে তো তোমাকে এখন একটা ছোট্ট হাদিস শোনাতে হয়। আমি শুনবো। আগ্রহী হলো মিঠি। তাহলে শোনো। একবার কোনো এক কারণে হজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। তা দেখে ওনার স্ত্রীও কাঁদলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদলে? ওনার স্ত্রী উত্তর দিলেন, আপনাকে কাঁদতে দেখলাম তাই আমিও কাঁদতে লাগলাম। এরকম স্ত্রী আমার খুব পছন্দের। আচ্ছা, আমায় বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কে? পুরুষের ক্ষেত্রে যে একজন নেককার যত্নশীল স্ত্রী পেয়েছে, তদ্রূপ নারীর ক্ষেত্রেও তা। আচ্ছা, আমি তো গবেষক হতে চাই, তাহলে আমি কি কারো কর্পোরেট দাসী হব? পূর্বের মতো বলল মিঠি। তবে এই ব্যাপারে কিছু বলল না শেহজাদ। যুক্তি দিয়ে কিছু বলে হয়তো মিঠি কষ্ট পাবে, পড়াশোনার প্রতি আগ্রহী হবে, বলেই ফেলবে, পড়াশোনা করব না, ঘরের রানী হয়ে থাকবো। এই মেয়েটা তো আবার একটু বেশি খাটতেরা জেদি, যা বলবে তাই করে ছাড়বে। সে কথা বাদ দাও সুমিত্রা। কেন?
আগে তুমি পড়াশোনা করে অনেক বড় হও, পরেরটা পরে দেখবো, কেমন? এখন আমরা এই বিষয়ে কথা না বলি। আচ্ছা। বদমেজাজি মিঠিকে খুব সুন্দরভাবে কনভিন্স করে হ্যান্ডেল করতে পারে শেহজাদ। মিঠিও খুব সুন্দর করে এতে আয়ত্তে এসে যায়। অনেক সময় মিঠির রাগ দেখালেও শেহজাদ দেখে না, সবসময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এতে একসময় নীরবে সে জয়ী হয়। আচ্ছা, আমাকে একটা ভালোবাসার গল্প শোনাতে পারবেন? কেন জানি ভীষণ শুনতে ইচ্ছে করছে। আমার বিশ্বাস আপনি খুব সুন্দর গল্প বলতে জানেন। মৃদু হাসলো শেহজাদ। পারবো, তবে খুব ছোট্ট। শুনবে? আগ্রহী হলো মিঠি। শুনবো, বলুন। জানো, ভালোবাসার সম্পর্কে মাওলানা জালালউদ্দিন রুমি একটা গল্প শুনিয়েছেন। অনেকটা এমন, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে। একজন তার প্রিয় মানুষকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার চেয়ে বেশি তোমার নিজেকে ভালোবাসো? মানুষটা উত্তর জানালো, আমি আমার কাছে মরে গিয়েছি, আমি বেঁচে আছি তোমার মধ্যে। আমি আমার সব কিছু থেকে অদৃশ্য হয়ে গিয়েছি, অথচ আমি শুধু দৃশ্যত উপস্থিত আছি তোমার কাছে। আমি ভুলে গিয়েছি আমার সব জ্ঞান, তোমাকে জেনে আমার শিক্ষা পূর্ণ হয়েছে। আমি আমার ক্ষমতা হারিয়েছি, কিন্তু তোমার শক্তিতে আমি বলীয়ান হয়েছি। আমি আমাকে ভালোবেসেছি, তাই আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি আমাকে ভালোবাসি। সত্যি অদ্ভুত সুন্দর তো। হুম। আচ্ছা, আমার কাছে আপনার চাওয়ার কিছু আছে শেহজাদ? হ্যাঁ। কি সেটা? আগ্রহী হলো মিঠি। জানো সুমিত্রা, দুঃখের অনেক প্রকার ভেদ আছে, তবে যেই দুঃখ পেলে সারা দিন কেবল ঘুম পায়, জানো এই দুঃখটা অনেক ভয়ঙ্কর। ব্যক্তিগতভাবে এই দুঃখটাকে আমি খুব ভয় পাই, তাই তোমার কাছ থেকে এমন ভয়ঙ্কর দুঃখ পেতে চাই না। তোমার কাছে আমার একটাই চাওয়া, এমন ভয়ঙ্কর দুঃখ আমাকে কখনো দিও না সুমিত্রা। স্বামী সে তো এক অবিরাম সুখের ছায়া, তাকে এমন ভয়ঙ্কর দুঃখ দিক কি করে? মৃদু হাসলো শেহজাদ। তাই তো, নাক টিপে দিয়ে বলল, সবাই তো তোমার মতো অত বুঝে না, তুমি সত্যি ইন্টেলিজেন্ট গার্ল। মৃদু হাসলো মিঠি। আনমানা হলো শেহজাদ। আচ্ছা, তুমি কি কোনো সং পছন্দ করো সুমিত্রা? আর কিছু বলতে পারলো না শেহজাদ, চুপসে গেল। বৃহস্পতি, মাঝে শুক্র, শনি 3 দিন পর মিঠির পরীক্ষা আবার শুরু হলো। সকালে খাইয়ে দিয়ে রেডি করিয়ে মিঠিকে নিয়ে এলো শেহজাদ। বিদায় জানিয়ে হলে ঢুকে যায় মিঠি। ক্যাফেতে এসে বসে রইল শেহজাদ। প্রায় ঘন্টাখানিক পর হঠাৎ আকাশ ফোন করলো। পিক করতে জিজ্ঞেস করলো, শেহজাদ, তুমি কোথায়? কেন? প্রয়োজন আছে? রাজু উত্তরা মডেল কলেজের সামনে। আসছি, এগিয়ে আসো, কথা আছে তোমার সাথে। অফিস করনি আজ? না। ফোন রেখে এগিয়ে গেল শেহজাদ। বেশ কিছুক্ষণ দুজন কুশলাতি বিনিময় করলো। কথার ফাঁকে এক পর্যায়ে আকাশ হঠাৎ হো হো করে হেসে উঠল। বুড়ো কুচকালো শেহজাদ। হাসছো কেন? দোস্ত, সঠিক বয়সে বিয়ে করলে তোমার দ্বিতীয় বউয়ের বয়সী বাচ্চা কাচ্চা থাকতো তোমার। অপ্রস্তুত বোধ করলো শেহজাদ। এইসব কেমন কথা? আমরা দুজন কিন্তু সেম এজ শেহজাদ, আর আমার মেয়েটা এবার নিউ 10-এ পড়ে। তোমার বাচ্চা কাচ্চা থাকলে সেও নিউ 10-এই পড়তো। থমথমে হয়ে গেল শেহজাদের কৃষ্ণবর্ণের মুখটা। এসব বলার জন্যই তবে এসেছো? না। তাহলে? কেন যেন হাসি পায় তোমার কথা ভাবলে। আবারও হো হো করে হেসে উঠল আকাশ। বিরক্ত হয় শেহজাদ। এটা কোনো হাসার বিষয় হলো? আজব। হাসির কি আছে? আমি কি চুরি করেছি নাকি বিয়ে করেছি? তাই বলে এত ছোট মেয়ে? ভাগ্যে ছিল। আন্ডারস্ট্যান্ডিং কেমন? আল্লাহ যেমন চেয়েছে তেমন। মেন্টালিটি ম্যাচ করে তো? বললাম তো, আল্লাহ যেমন চেয়েছে তেমনই। আকাশ বুঝতে পারলো শেহজাদ পছন্দ করছে না এসব কথা। আচ্ছা বাদ দাও, বিয়ের 3.5 মাস পেরিয়ে গেল। এই, তোমার পিচ্চি বউটাকে দেখাবে না? দমনা করলো শেহজাদ। আলো প্রদত্ত সত্যি মিঠি ভীষণ সুন্দর রূপের অধিকারী। সৃষ্টিকর্তা মেয়েটাকে অনেক যত্নে নিখুঁতভাবে সুন্দর করে গড়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি কোনো সন্দেহ নেই। সেই সৃষ্টিকর্তার ইশারায় মিঠি এখন তার স্ত্রী। অন্য কেউ কেন দেখবে তাকে? এটা মানতে বিশ্বাসী নয় শেহজাদ। সম্ভব হলে মিঠিকে বোরকা পরিয়ে কলেজে পাঠাতো, কিন্তু এই কলেজে বোরকা এলাও নয়। আর আকাশ মিঠিকে দেখে নানান রকম মন্তব্য করবে।
এসব শেহজাদের শুনতে ভালো লাগবে না। পুরুষ মানুষের চোখ নারীদের কত নিষিদ্ধ স্থানে বিচরণ করে সেটা শেহজাদের চাইতে আর কে ভালো জানে। কি ভাবছো? ওকে দেখাটা কি খুবই জরুরি? বন্ধুর বউ বলে কথা। আমি তোমার ওয়াইফকে কখনো দেখার আগ্রহ প্রকাশ করিনি, আর বন্ধুর বউ হলে যে সাক্ষাৎ করতেই হবে বা করাতেই হবে এমন কোনো কথাও লেখা নেই। গায়রতহীন পুরুষরাই এমনটা করে থাকে। বিব্রত বোধ করলো আকাশ। তোমার সাথে আমার স্ত্রীকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এটা ব্যক্তিত্বহীনের কাজ। জানি তুমি মনে কষ্ট পাবে, তবুও বলে ফেললাম। আর শোনো, আমি কিন্তু পরিচয় হতে চাইনি। সত্যি মন ভার করলো আকাশ। সরি শেহজাদ। ইটস ওকে। বাড়িতে সময় দেখলো তার কিছুক্ষণ পর মিঠির পরীক্ষা শেষ হবে। তাকে দেখতে না পেলে মিঠি চিন্তা করবে। এদিকে আকাশও যাচ্ছে না। বিরক্ত হলো শেহজাদ। কেন জানি মিঠির জন্য ভয় লাগছে। আকাশের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছে করছে না, কিন্তু আকাশ তো নাছোড় বান্দা। এছাড়াও মিঠি আগের চাইতেও অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং শরীরও অনেক পরিবর্তন এসেছে। আগের চাইতে এখন খুব আকর্ষণীয় দেখায়। চোখ ফেরাতে পারে না শেহজাদ। ওই যে কিছুক্ষণ পূর্বে ভাবলো না সৃষ্টিকর্তা মেয়েটাকে অনেক সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছে, সেই বিষয়ে তিলার্ধ পরিমাণও সন্দেহ নেই। সত্যি তাই। আকাশ দেখলে নিশ্চয়ই মিঠির শরীর নিয়ে নানান রকম কুমন্তব্য করবে। হয়তো তাকে বলবে না, কিন্তু মনের মধ্যে তো ইমাজিন করে বেড়াবে। শ্বাস আটকে এলো শেহজাদের। এছাড়াও আকাশ ভীষণ সুদর্শন, লম্বা চওড়া, বলিষ্ঠ, সুটাহ দেহের অধিকারী। আকাশের সাথে ভাব হলে আবার না তাকে ছেড়ে চলে যায় মিঠি। এখনো ইম্যাচিউর মেয়েটা, আর ম্যাচিউর হলেও এমনটা স্বপ্ন করেছে। পড়াশোনায় কমপ্লিট হওয়া মাত্রই জব করার জন্য বেশ কয়েকদিন ঝামেলা করেছিল তার সাথে। শেষে বাধ্যই করতে দিয়েছিল। এরপর বাকিটা ইতিহাস। অফিসের কলিগের সাথে সখ্যতা করে সেখান থেকেই পরকীয়ায় জড়িয়ে যায়। অতঃপর যা হওয়ার তাই হলো। সন্তানের বাহানা দিয়ে তাকে ছেড়ে চলে গেল। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। এখন মিঠির জন্য ভয় পাচ্ছে সে। মিঠিও যে এমনটা করবে না তার কি গ্যারান্টি? প্রথম থেকেই তো একের পর এক ঝামেলা করেছিল তার সাথে। হঠাৎ করে শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্বভাস। দীর্ঘশ্বাস ফেল শেহজাদ। কোনো কিছু নিয়ে চিন্তিত তুমি? না, তেমন কিছু না। শবনমের সাথে নাকি তোমার ওয়াইফের মিট হয়েছে? হ্যাঁ, তোমাকে জানিয়েছে? ওকে বলে দিও বাড়াবাড়ি কম করতে। আমি ওর সংসার নিয়ে ইন্টারফেয়ার করছি না, বাট ও ব্যক্তিত্বহীনের মতো করছে কেন? একজন মানুষের ন্যূনতম আত্মমর্যাদা বোধ বলে থাকা উচিত। মহিলা মানুষ তো জেলাস। জেলাস যখন হবেই তো ছেড়ে গেল কেন? সেটাও মহিলা বলে কথা। এরা মরে গেলেও স্বামীর পাশে 500 বছরের কঙ্কালকেও সহ্য করতে পারে না, আর না কারো ছায়া। তো শ্বাস ফেল শেহজাদ। গাছেরও খাবে, তরেরও কুড়োবে। বাদ দাও ওর কথা। যেটা বলার জন্য তোমার কাছে এসেছিলাম। হাত ঘড়িতে সময় দেখলো আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। নিশ্চয়ই মিঠি বেরোবে একটু পর, তাকে খুঁজবে। বিরক্ত হলো শেহজাদ। ও হ্যাঁ, বলো। আগামী সপ্তাহে কক্সবাজার যেতে চাচ্ছি আমরা সবাই। যাও। তুমি যাবে না? না। আশ্চর্য, তুমি ছাড়া কিভাবে কি হবে? তোমার ওয়াইফকে নিয়ে চলো, ভালো লাগবে, মানসিক শান্তি পাবে। যেতে চাইবে না? পরীক্ষা আজ শেষ, না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। আচ্ছা, আগে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করি, তারপর বলবো। বিরক্ত হলো আকাশ। আচ্ছা, তুমি তোমার বউকে এত ভয় পাও কেন? কোথায় ভয় পেলাম? বিরক্ত হলো আকাশ। আচ্ছা, তুমি তোমার পিচ্চি বউটাকে এত ভয় পাও কেন? কোথায় ভয় পেলাম? দ্বিতীয় বিয়ের পর তোমাকে অনেক পরিবর্তন দেখেছি শেহজাদ। কেমন পরিবর্তন? কিছু হলেই বউয়ের থেকে পারমিশন নিতে হবে, জিজ্ঞেস করতে হবে। আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে বউকে? সেখানে আবার হাঁটুর বয়সী পিচ্চি একটা মেয়েকে। জাস্ট বিরক্তিকর। কিভাবে যে পারো তোমরা, উফ, বিরক্তিকর। আমি ভয় পাই না, আর তার পারমিশনও নিই না, জাস্ট তার মতামত নিই। কেন তার থেকে মতামত নিতে হবে? ছোট্ট হাঁটুর বয়সী মেয়ের থেকে আবার কিসের মতামত? আজব। এই মতামতের সে কি বুঝবে? তো পাত্তা দাও, দেখেই তো শবনম এমনটা করতে পারলো। মানুষদের এত পাত্তা দিতে নেই, বুঝছো? এদের বুকে টানলে সুযোগ পেয়ে মাথায় চড়ে লবণ দিয়ে বড়ই খায়। সে আমার স্ত্রী, আমার ভালো মন্দ সবকিছু জানার রাইট তার আছে। প্রতিটি নারী এক নয়, কারোর সাথে কাউকে কম্পেয়ার করা উচিত নয়। এছাড়াও এভরি গার্ল ইজ স্পেশাল ইন হার ওন ওয়ে। শেষোক্ত কথাটি বলে মনে মনে ভাবলো, এটা একদিন মিঠিও তাকে বলেছিল। আসলে সঠিক বলেছে, সব এক নয়। তো জানাও, সমস্যা কি? এখানে এত মতামত নেওয়ার কি আছে? মৃদু হাসলো শেহজাদ। আকাশের কাঁধে হাত রাখলো, শান্ত গলায় বলল, ওই মেয়েটা পিচ্ছি হোক আর যাই হোক, সে আমার স্ত্রী, আমার সহধর্মিনী, অর্থাঙ্গিনী।
আমি তাকে ভয় পাই না, ভয় দিয়ে সব হয় না, সব জয় করা যায় না। আমরা একে অপরকে প্রায়োরিটি দিই, সম্মান দিই। শুধু তাই নয়, আমি তার মতামতকে সম্মান করি, তাই সব ব্যাপারে ওকে জিজ্ঞেস করি, আর সেও তাই করে। এতে সে যেমন খুশি হয় তেমনি আমিও হই। এতে আমরা বুঝতে পারি যে আমরা একে অপরকে ঠিক কতটা প্রায়োরিটি দিই। আচমকা রাগ গলে গিয়ে মুক্ত হলো আকাশ। ছোট্ট একটা হাঁটুর বয়সী মেয়ের মতামতকে সম্মান করে তার স্বামী। বাহ, খুব সুন্দর। এত কিছু পরও কেন যে স্বপ্নম গেল বুঝে পায় না আকাশ। সন্তান কি সব? জীবনে নিজেকে বোঝার মতো, সম্মান করার মতো এবং সর্বক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার মতো মানুষ থাকলে আর কিছু লাগে না। ওই মানুষটার হাত ধরে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। জীবনের সুখ শান্তির জন্য সন্তান কোনো ইস্যু নয়। কথা বলার ফাঁকে কখন যে বরাবর একটা বেজে গেল টের পেল না শেহজাদ। ঘন্টা পড়তে চমকে উঠল শেহজাদ। হুঁশ এলো তার। মিঠির পরীক্ষা শেষ। দ্রুত এগিয়ে গেল শেহজাদ। আকাশও এগিয়ে এলো। মিঠি বের হয়। শেহজাদকে দেখতে না পেয়ে দু চোখ বুলিয়ে সব দিকে খুঁজতে থাকে। চিন্তিত হয় মিঠি। শেহজাদ তো এখানেই দাঁড়িয়ে থাকে সবসময়। গেল কই? কোথাও চলে গিয়েছে? হুট করে শেহজাদ এসে সামনে দাঁড়ায়। হকচকায় মিঠি। হাত থেকে ফাইলটা নিজের হাতে নেয়। খেয়াল করলো রোদে মিঠি কেমন ঘেমে নেই, লাল টুকটুকে হয়ে গেছে। খুব মায়া হলো, আদরও লাগলো বিড়াল ছানাটাকে। একদম নরম গলায় জিজ্ঞেস করলো, পরীক্ষা ভালো হয়েছে? হুম, কমন পড়েছে সব? একদম। শুক্রিয়া। মৃদু হাসলো মিঠি। কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনাকে দেখতে পাইনি কেন? কোথায় গিয়েছিলেন? কার সাথে কথা বলছিলেন? বেশ অনেকগুলো প্রশ্ন করলো মিঠি। ওই আমার ফ্রেন্ড এসেছিল, একটু ক্যাফে ছিলাম। নাকি আরে না, ও না, মিথ্যে বলছেন? সত্যি। হঠাৎ মিঠির চোখ পড়লো শেহজাদের পাশে দাঁড়ানো, এক হাত পকেটে ঢুকানো, এক লম্বা চড়া বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ, অর্থাৎ আকাশের দিকে। দেখলো তার পূর্বে আকাশ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বিব্রত বোধ করলো মিঠি। ব্যাপারটা লক্ষ্য করলো শেহজাদ। ভালো লাগলো না তার। বন্ধু হলো আকাশের উপর খুব রাগ হলো। কিছু কিছু ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ড থাকে স্যাসা, এর মা বোন বউকে পর্যন্ত বাজে নজর তাকাতে দ্বিধাবোধ করে না। ও আকাশ আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল। ব্যাবেজাকে খেয়ে তাকিয়ে রইল আকাশ। আচমকা ঠোঁট টিপে অন্যদিকে ফিরে হেসে ফেল শেহজাদ। আকাশকে আঙ্কেল ডাকেই কেন জানি শেহজাদের ভীষণ ভালো লাগলো। বেশ সময় নিয়ে হতভম্ব চোখে মুখে সালামের জবাব দেয় আকাশ। হুট করে জিজ্ঞেস করে ফেল, আমাকে আঙ্কেলের মতো লাগে? কার কাছে কেমন লাগে তা জানি না আঙ্কেল, কিন্তু আপনাকে আমার কাছে আঙ্কেল আঙ্কেল টাইপ লাগছে। থতমত খেলো আকাশ। ভীষণ অপ্রস্তুত হলো সে। সত্যি বলতেই এই মুহূর্তে শেহজাদের পেট ফেটে ভীষণ হাসি পেল, গম্ভীর হইল। মিঠির প্রতি সন্তুষ্ট হয় শেহজাদ। সত্যি বলতে সৃষ্টিকর্তা প্রদত্ত ডিভাইন ইউজডম আছে মিঠির। তাকে কিছুই শিখিয়ে দিতে হয় না, কিভাবে যেন সব বুঝে ফেলে। খুবই বুদ্ধিদীপ্ত একটা মেয়ে। অনুরাগী হয় শেহজাদ। এতক্ষণ বিরক্ত লাগলো, সন্তুষ্টির শ্বাস পেল। আকাশের চুপসানো মুখটা দেখতেই কেন জানি শেহজাদের ভীষণ হাসি পেল। মৃদু হাসলো মিঠি। বিব্রত বোধ করলো আকাশ। এতক্ষণ বার কয়েক হাঁটুর বয়সী মেয়ে বলে মুখে ফেনা বের করে ফেলেছিল সে। এবার বুঝতে পারলো আসলে কি জিনিস এই মেয়ে। রাগ হলো প্রকাশ করলো না আকাশ। সিরিয়াসলি তার মতো এত এত সুন্দর সুদর্শন একজন পুরুষকে কিভাবে, কোন অ্যাঙ্গেল দিয়ে তাকে আঙ্কেল আঙ্কেল টাইপ লাগে বুঝে পায় না আকাশ। তবে এখন বুঝতে পারলো শেহজাদ কেন এই মেয়ের এত মতামত নেই। তার ভাষ্য অনুযায়ী ভয় পায়, গুরুত্ব দেয়, নয়তো তাকেও আঙ্কেল বানিয়ে ছেড়ে দিবে যে। বেচারা এই পর্যন্ত 2টা বিয়ে করলো, আর কত করবে। এমনিতেই ভয়ানক কালো, আরও একটা ইয়া বড় ভুঁড়িও বের হয়েছে। বাচ্চা কাচ্চার কথা তো বাদই, সেটা তো এই জন্মেও দেখবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য শেহজাদ বলল, মিঠি চলো লাঞ্চ করি একসাথে। মাথা নেড়ে সাই দিল মিঠি। ওর পা চলাই রেস্তোরাঁর দিকে। আচমকা পেছন থেকে শুনতে পায়। পিছু ফিরে তাকালো মিঠি। জাহিদ সাবের এবং সুভাষ স্যারকে একসঙ্গে দেখতেই ভরকায়। মৃদু হেসে সালাম জানায়। শেহজাদকে লক্ষ্য করলো ওনারা। তোমার বাবা এসছেন? জি না স্যার। ওহ কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, ওনার সাথে পার্সোনাল বিষয়ে কিছু আর্জেন্ট কথা ছিল। ও নো প্রবলেম, আগে তোমার সাথে বলে শিওর হয়নি, তারপর না হয় তোমার বাবার সাথে কথা বলবো। জি আচ্ছা বলুন। এইখানে নয়, তাহলে? একান্তে পার্সোনালি তোমার সাথে কিছু কথা বলার ছিল মিঠি। আজ তো শেষ পরীক্ষা ছিল, তোমার সাথে আর দেখা হবে কিনা জানা নেই। অপ্রস্তুত বোধ করলো মিঠি।
দোমনা করলো মিঠি। কি হলো, আসো। বিরক্ত হয় শেহজাদ। আবার কোন ঝামেলা এসে দাঁড়ালো। একটার পর একটা লেগে আছে ঝামেলা, বিদায় নেওয়ার নাম নেই। আসলে আমরা রেস্তোরাঁয় লাঞ্চ করতে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সঙ্গে জয়েন হতে পারেন, সেখানেই না হয় কথা সেরে নিব। তোমরা মানে? তোমার সাথে আর কে? বললে তো তোমার বাবা আসেননি, তোমার মামা এসছেন নাকি? হঠাৎ শেহজাদের দিকে চোখ পড়ল। ওহ আচ্ছা, নতুন বডিগার্ড নিয়েছো? তোমাকে তো বলে কইও বডিগার্ড রাখতে পারেননি তোমার মামা, এখন দেখছি বডিগার্ড নিয়েছো। বিব্রত বোধ করলো শেহজাদ। মিঠি এবং আকাশ। আঙ্কেল ডিড নট কাম, বাট মাই হাজব্যান্ড অ্যান্ড হিজ ফ্রেন্ড কাম। আকাশ থেকে পড়ল জাহিদ। হাজবেন্ড মানে? যদিও আমি একজন মুসলিম আর ইসলামিক আইন কানুন একটু কম মানি, তবুও আপনাকে একটা কথা বলতে চাই। নারীরা প্রেসিডেন্টের মতো, সে যেখানেই যায় তার বডিগার্ড লাগবেই। নারীর বডিগার্ড হলো তার মাহরম, সবচেয়ে সেরা বডিগার্ড তার বাবা, ভাই ও স্বামী। আর এই কথাগুলো বলেছেন আমার খুব প্রিয় একজন মানুষ, শায়খ আব্দুল্লাহ। কথাগুলো বলার কারণ, নারীর জন্য বডিগার্ড থাকা দোষের কিছু না এবং অহংকার কিংবা লজ্জার কিছু না। কাউকে কটূক্তি করা, গালি দেয়া কিংবা আঘাত করা অথবা কারো মনে আঘাত দিয়ে কথা বলাকে যদি আপনি ইসলামের সেবা মনে করেন, তাহলে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করা জরুরি। আর আমি সবসময়ই সত্য বলতে পছন্দ করি। আমার ঘাড় এবং মেরুদণ্ড শক্ত এবং সোজা। মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত, কথাগুলো আসলেই আমি ওভাবে বলতে চাইনি। মিটির সমস্ত কথা শুনে মুগ্ধ হলো শেহজাদ। আকাশ স্যারের এবং সুভাষ স্যার সবাই এক পলক তাকায় মিঠির দিকে আর ভাবে, মেয়েটা দেখতে যেমন সুন্দরী তেমনি তার সুন্দর কণ্ঠ। তার তুলনায় সে নিজেই এতটা ধনাঢ্য পরিবারের সন্তান, তবুও তার কোনো অহংকার নেই। আসলেই এটাকেই বলে আসল সৌন্দর্য, আসল সুন্দরী। মেয়েটার কথা শুনেই বোঝা যায় তার পারিবারিক শিক্ষা কতটা সুন্দর। এত সুমিষ্ট কথা বলার ধরন মার্জিত, আর রূপের কথা কি বলবে। অস্থির গলায় জিজ্ঞেস করলো জাহিদ, মিঠি, আর ইউ ম্যারিড? হ্যাঁ। অস্বস্তি লাগছে শেহজাদের। কথাটা না বললেও তো হতো। কই, কখনো তো বলনি। কোথায় তোমার হাজবেন্ড? শেহজাদের পাশে গিয়ে দাঁড়ায়, তার হাত ধরে মিঠি। ফের আকাশ থেকে পড়ল জাহিদ সহ বাকি দুজন চেয়ার। ওনারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হোয়াট, আর ইউ ম্যারিড? কিছু বলল না মিঠি। বিব্রত বোধ করলো শেহজাদ। মিঠি তার পরিচয় না দিলেও পারত, তবে এই ভেবে ভালো লাগলো যে মিঠি তাকে অপমান করছে না, তাকে স্বামী হিসেবে পরিচয় করিয়ে দিতে সংকোচ ফিল করছে না, বরং একজন ছাত্রী হয়েও উচিত কথা বলেছে একজন শিক্ষককে। কেন জানি গর্ব হলো। শেহজাদ জানে সে সুন্দর না, কুৎসিত। মিঠির স্বামী হওয়ার যোগ্যতা তার নেই, কিন্তু মিঠি তাকে ওই রূপেই স্বামী বলে মানে, পরিচয় করিয়ে দেয়, সংকোচবোধ করে না। বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল জাহিদ। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখের সামনে কুচকুচে কালো ভুঁড়িওয়ালা বয়স্ক একটা লোকের হাত ধরে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা অতীব সুন্দরী রূপসী রূপবতী লাস্যময়ী রমণী, যাকে সৌন্দর্যের আইডল ধরা যায় এই পুরো কলেজের মধ্যে, যাকে মেধার জন্য এই কলেজের টপ 10-এর মধ্যে নাম্বার 1 বেস্ট গার্ল হিসেবে সবাই জানে, যাকে দেখলেই যে কোনো পুরুষের হৃদয়ে সঙ্গে সঙ্গে ঢেউ খেলে যায়, কাঁপন ধরে যায়। আগুনে কত পুরুষের স্বপ্নের রানী যে এই মেয়ে। এই পুরো কলেজের বিশেষ ঝলক ছিল এই মেয়েটা। সেই মেয়ের মায়াবী চোখের চাহনিতে হৃদয়ে কাঁপন ধরে যায়, যার প্রাণবন্ত হাসিতে মন ভরে যায়, যার সাধারণ সৌন্দর্যতাও ছড়ায় মুগ্ধতা, পড়াশোনাতেও সমানভাবে পারদর্শী, সবখানেই যার দুর্তি ছড়ানোর প্রতিভা। আর সেই মেয়েটা নাকি কুচকুচে কালো বয়স্ক স্বাস্থ্যবান ভুঁড়িওয়ালা এমন একটা মানুষকে বিয়ে করেছে। ইম্পসিবল বলে মনে হলো জাহিদের।